নমস্কার, আমি প্রিয়াংশু। আপনারা শুনছেন ভূত চক্র অডিও স্টোরিজ। আজ আমি আপনাদের শোনাব মধুরিমা সেনের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, হারান চাষির বিপদ। আজকের গল্প পাঠে আমি প্রিয়াংশু। অন্যান্য কয়েকটি চরিত্রে সমীর, শঙ্খদ্বীপ, অর্জুন, নিকিতা, মধুরিমা এবং আমি প্রিয়াংশু। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, হারান চাষির বিপদ। শল্যপুর নামের এক গ্রামে এক জমিদার বাস করতেন। নাম দীননাথ চ্যাটার্জি। স্বভাব চরিত্রে তিনি দয়ালু হলেও আসলে ছিলেন খুবই লোভী একজন ব্যক্তি। গ্রামে বসবাসকারী সাধারণ মানুষদের তিনি নানা রকমভাবে সাহায্য করলেও তাদের থেকে তিনি ছলে বলে কৌশলে নিজের লাভ আদায় করতেন। বিরাট বড় বাড়িতে জমিদার দীননাথ চ্যাটার্জি, স্ত্রী মাধবী চ্যাটার্জি এবং এক পুত্র সুকুমার চ্যাটার্জি বাস করতেন। বাড়িটি কমপক্ষে 20 একর জমির উপর অবস্থিত। দোতলা পাকা বাড়ি, বিশাল বড় মাঠ, ঠাকুর দালান, গরু বাছুর ভর্তি গোয়াল, আস্তাবলে পূর্ণ ঘোড়া, বহু চাষের জমি কিনা ছিল এই প্রবীণ জমিদারের। একদিন জমিদার গ্রীষ্মের বিকেলের তরতাজা হাওয়া অনুভব করার জন্য তার খাস লোক রামুকে নিয়ে পশ্চিম পাড়ার নদীর ঘাটের দিকে যাচ্ছিলেন ঘোড়ার গাড়ি চেপে। হঠাৎই তিনি রামুকে বললেন, রামু, গাড়োয়ানকে বলো গাড়ি থামাতে। কেন বাবু? নদীর পাড়টা এখন অনেক দূরে। যা বলছি তাই করো। জমিদারের কথা মতন রামু গাড়োয়ানকে বলে গাড়ি থামালে জমিদার নেমে পড়ল। তারপর কি যেন একটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। রামু কিচ্ছু বুঝতে পারে না, শুধু বলে, বাবু, কিছু হয়েছে? রামুর প্রশ্নে জমিদার দূরে অবস্থিত একটি চাষের জমির দিকে হাত দেখিয়ে বলে, রামু, ওই জমিটা কার তুমি সেটা জানো? না বাবু, আমি তো সেটা জানি না। আচ্ছা, তবে চলো আমরা যথাস্থানের উদ্দেশ্যে রওনা হই। চলো চলো। রামু আর কোনো কথা না বাড়িয়ে গাড়োয়ানকে গাড়ি চালাতে বললেন এবং তার কিছুক্ষণ পর ওনারা নদীর পাড়ে পৌঁছে যান। সেখানে কিছুক্ষণ সময় কাটাবার পর আবার বাড়ি ফিরে আসেন সন্ধ্যের মুখে। রামু, আমার গুপ্তচর নিত্যকে ডেকে পাঠাও তো। বলো এখনই আমার ঘরে আসতে, বিশেষ দরকার আছে। তাড়াতাড়ি যাও। আগে বাবু, এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পর গুপ্তচর নিত্য জমিদারের ঘরে এলেন। জমিদার বললেন, এই যে নিত্য, ওই পশ্চিম পাড়ার দিকে একটা চাষের জমি আছে। তুমি এই জমির খোঁজ খবর নিতে পারবে কি? যদি পারো তাহলে একটু খবর নিয়ে এসো। আগে কর্তামশাই, আমায় 2 দিন সময় দিন, আমি খুঁজে নিয়ে খবর এনে দেব। নিত্য তার কথা মতো 2 দিনের মধ্যেই খবর এনে জমিদার মশাইকে বললেন, আজকে কর্তাবাবু, ওই জমিটা হারান চাষির। প্রায় 2 বিঘা সমান জমি আছে, এছাড়া ওর একটা পুকুরও রয়েছে। বেশ বেশ, তবে শোনো, একটা কথা বলি। ওই জমিটা আর পুকুরটা আমার চাই। তুমি ওই চাষিকে আমার সঙ্গে দেখা করতে বলো। যাও। নিত্য জমিদারের কথা মতন হারান চাষির বাড়ি গিয়ে চাষিকে জমিদারের বাড়িতে আসার জন্য আদেশ দিলেন। আদেশ রক্ষার্থে চাষি জমিদারের বাড়িতে উপস্থিত হলেন। জমিদার মশাই, আসবো ভিতরে? জমিদার মশাই তখন দুপুরের মধ্যাহ্নভোজ শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। হ্যাঁ আসো, কিন্তু তোমাকে তো ঠিক
আমি হলাম হারান চাষি। আপনার লোক আমায় এখানে আসতে বলেছিল, তাই তো এলাম। ও, তুমি সেই হারান চাষি? আসো আসো, ভেতরে আসো, বসো, এখানে বসো বসো। না জমিদার মশাই, আজ আর বসবো না। আপনি বলুন, আমাকে কেন ডেকেছিলেন বলুন। তোমার সাথে একটা জরুরি বিষয়ে আলোচনা করবার জন্যই ডেকেছি। বলতে পারো তাতে কিছুটা সাহায্যই হবে তোমার, এবং উপকারও হবে বটে। তুমি তো জানোই আমি মানুষকে সাহায্য এবং উপকার করতে বেশ ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই। হ্যাঁ বলুন। তোমার চাষবাসের অবস্থা কেমন সেটা আগে বলো। জমিদার বাবু, আমাদের সকলের আশীর্বাদে এই বছর ধান চাষের ফলন ভালোই হয়েছে। সামনে নবান্ন উৎসব, ফলন কাটার পর তা বাজারে বিক্রি করব। তোমার ধান চাষ সহ জমিটা আমি কিনে নিতে চাই, যদিও তার বিনিময়ে আমি তোমাকে যথেষ্ট পরিমাণে টাকা দেব। ক্ষমা করবেন বাবু, আমি আপনাকে চাষের ফসল দিতে পারলেও জমিটা দিতে পারবো না। কেন? আমি তো টাকার বিনিময়ে তোমার জমি নেব। তোমার জমির প্রাপ্য দাম তো তুমি পাবে, গ্রামের পঞ্চায়েত থেকে সমস্ত লিখিত পরিত পাবে। সে ঠিক আছে বাবু, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। আসলে জমিটা আমার বাবার স্মৃতি বলতে ওই জমি আর পুকুরটুকুই রয়েছে, আর আমার বাড়িটা। তাই আমি মরে গেলেও ওই জমি বা পুকুর বা বাড়ি কোনোটাই আমি বিক্রি করব না জমিদার মশাই। আমাকে ক্ষমা করুন জমিদার মশাই, আমাকে ক্ষমা করুন। তবে আর কি করা যায়, তবুও তুমি একবার ভেবে দেখতে পারো। যথেষ্ট পরিমাণে তুমি দাম পাবে, তোমারও কিছুটা উপকারী হবে। ভেবে দেখো, আমি তোমার সময় দিচ্ছি, তোমার লাভ বই ক্ষতি হবে না হারান। ভেবে দেখো কি করবে। এইটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় জমিদার বাবু, আমি তো বলেই দিচ্ছি। আমায় ক্ষমা করুন, আমি আসি তবে। নমস্কার। হারান চাষি চলে যাওয়ার পর জমিদার মশাই খাস লোক রামুকে দিয়ে নিত্যকে ডেকে পাঠায়। নিত্য আসার পর জমিদার মশাই নিত্যকে বললেন, বুঝলে নিত্য, হারান চাষিকে যতটা বোকাশোকা ভেবেছিলাম ততটা কিন্তু বোকাশোকা নয়। চাষি খুবই চালাক, কিছুতেই জমিটা বিক্রি করতে রাজি হলো না। ভেবেছিলাম অত বড় জমি পুকুর সব কম দামে পেয়ে যাব, হাতিয়ে নেব, কিন্তু তার হলো না, বুঝলে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, এই নিত্য সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে বেঁকিয়ে ঘি তুলতে জানে। কিন্তু তুমি কি করবে? দেখো নিত্য, তুমি যাই করো না কেন, আমার প্রতি সম্মান ও বিশ্বাস যেন গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে একই থাকে। গ্রামের কোনো মানুষ যেন আমার আসল উদ্দেশ্য বুঝতে না পারে। তাদের কাছে আমি যেমন ভগবান স্বরূপ রয়েছি, তেমনি যেন থাকতে পারি। কোনো রকম অঘটন তুমি করবে না। আহা, কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, আমি আছি তো। এই বলে নিত্য চলে গেল। পরের দিন দুপুরে হারান চাষির বাড়িতে হানা দিল নিত্য। তারপর, ও হারান, বাড়িতে আছো নাকি? ও হারান, বলি বাড়িতে আছো? হারান চাষির বউ সরলা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। কে কে ডাকছেন ওনাকে? উনি তো এখন নাইতে গেছেন। ও ঠিক আছে ঠিক আছে, আমি অপেক্ষা করছি তবে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম নেত্য, ওই জমিদার দীননাথ চ্যাটার্জির অনুচর। নিত্য ও সরলা দেবীর কথোপকথনের মধ্যেই হারান চাষি তার পুকুর থেকে স্নান সেরে বাড়ি চলে আসে। এসে নিত্যকে দেখে বলে, হে কি, আপনি এখানে? আমি তো বলেই দিয়েছি কাল যে আমি। আরে ভাই হারান, তুমি এত চড়ছো কেন? আগে শোনোই না কি বলি। একটু একটু এদিকে আসো, আমি সব তোমায় বুঝিয়ে বলছি। নিত্য হারান চাষিকে নিয়ে বাগানের দিকে গিয়ে বলল, শোনো হারান, আমি তোমার বড় দাদার মতন,
তোমায় ভাই বলে মনে করেই বলছি, তুমি এই যুগে এত বেশি দাম পাচ্ছ শুধুমাত্র ওই পুকুর আর জমিটার বিনিময়ে। তুমি বলো তো, ওই জমি বা পুকুরের কি অত দাম হতে পারে? কিন্তু জমিদার তোমার মিষ্টি ব্যবহার ও সততার জন্য উনি এত বেশি দামে জমিটা নিতে চান। এই সুযোগ তুমি কিন্তু আর পাবে না। মনে রেখো, তোমার এক মেয়ে আছে, আজ ছোট থাকলেও সে তো একদিন বড় হবে, কি হবে না বড়? তার বিয়ে তার ব্যাপার আছে, তখন কত খরচা। তোমায় তখন সেই খরচের জোগাড় নিয়ে ভাবতেই হবে না। দেখুন, আমার মেয়েকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার যাই হয়ে যাক না কেন, আমি এই সম্পত্তি বিক্রি করব না। যখন বলে দিয়েছি তখন আমি করব না। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত, কি বলো? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এবার আপনি আসতে পারেন। হ্যাঁ, তাহলে শুনে রাখো, এই জমি আমরা আদায় করবই, যেভাবেই হোক। দেখে নিও তুমি। তার কিছুদিন পর ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। আগামী সপ্তাহে নবান্ন উৎসব, তাই ধান কাটার দিন ঠিক হয়ে গেল। দিনটি নির্ধারিত হলো রবিবার। রবিবারের আগের দিন অর্থাৎ শনিবার রাত্রে হঠাৎ করেই হারান চাষির ধান ফলিত জমিতে আগুন লেগে সমস্ত ফসল পুড়ে ছাই হয়ে গেল। হাহাকার পড়ে যায় তার সংসার ও জীবনে। সে আন্দাজ করতে পারে তার এত বড় সর্বনাশ কে করেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে এই কুকর্মের কারণ জানতে যায় জমিদারের বাড়িতে। গিয়ে জমিদারকে বলে, জমিদার বাবু, আমি জানি আমার এই সর্বনাশ আপনি করেছেন। আমি জমি বিক্রি করতে রাজি হইনি বলে শেষে কিনা আপনি আমার সমস্ত ফসল পুড়িয়ে দিলেন। এখন আমি কি করব বলুন? কি করে সংসার চালাবো? আমি কি করে সংসার চালাবো আপনি বলে দিন। আমি তা কি করে জানবো বলো তো হারান চাষি? তুমি তো আমার কথা অনুযায়ী চললে না, তাই আমার যে আর কোনো কিছু উপায় ছিল না এটা করা ছাড়া। আমি তোমার কত ভালো চেয়েছি, বলেছিলাম যে সমস্ত সম্পত্তি আমায় দিয়ে দাও, তার বিনিময়ে তুমি অনেক টাকা পয়সা পাবে, যে টাকা দিয়ে তোমার সারা জীবন হেসে খেলে চলে যেত। কিন্তু তুমি তো আমার কথাটাকে খারাপভাবে নিলে। শোনো চাষি, এখনো সময় আছে, সুযোগ আছে, ভেবে দেখো, পরে কিন্তু তুমি পস্তাবে, কথাটা মনে রেখো। আপনি আমার ক্ষতি করবেন তো করুন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, বাপেরও বাপ আছে। আজ আপনি হাসলেও একদিন আপনাকে কাঁদতে হবেই। চুপ চুপ বেয়াদব, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোকে বলে রাখছি, তুই মিলিয়ে নিস, তোর ওই জমিতে আর কোনোদিনও চাষ হবে না। আমি হতে দেব না। হ্যাঁ, আমি হতে দেব না। তুই না খেতে পেয়ে মরবি। এই বলে জমিদার পেয়াদাকে ডেকে চাষিকে তাড়িয়ে দেয়। জমিদারের ক্ষমতা অনেক, সেটা চাষি বুঝতে পারায় তার পরিবার সংসারের কথা ও সুরক্ষা ভেবে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে বিচার চাইতে যায়। মোড়ল মশাই সমস্ত বিষয় শুনে জমিদার মশাইকে ডেকে পাঠায়। তার কারণ, এক পাক্ষিক বক্তব্য শুনে তো আর বিচার করা হয় না। জমিদার আসার পর হারান চাষির অভিযোগের বয়ান তোলা হলে, মোড়ল মশাই, আপনি তো এত বছর ধরে এই গ্রামে আছেন বিচারপতি হিসেবে, তাই তো? আপনি এর আগে কখনো আমার নামে কোনো বেআইনি কাজযুক্ত ঘটনা শুনতে পেয়েছেন? আমি কেমন মানুষ তা আপনি এই গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারবেন। আজ অবধি আমি এই গ্রামের কোনো মানুষের ভালো বই খারাপ করিনি। নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি গ্রামবাসীদের জন্য। আর আজ কি না এই চাষি আমায় বদনাম দিচ্ছে, আর আপনি সেটা বিশ্বাস করলেন কিভাবে? দীননাথ বাবু, আপনি শান্ত হন, শান্ত হন। আমি তো জানি আপনি কেমন মানুষ, কিন্তু কি করব বলুন? অভিযোগ এলে তো অভিযোগ না নিয়ে এড়িয়ে যেতে পারি না, তাই আপনাকে ডাকা।
চাষি যে অভিযোগটা করছে সেটা আদৌ বৈধ তো? মানে কোনো প্রমাণ আছে তো চাষির কাছে? কি হারান চাষি, প্রমাণ আছে তো? মানে না, প্রমাণ তো নেই বটে, কিন্তু কিছুদিন আগে জমিদার মশাই ও তার গুপ্তচর আমায় জোর জবরদস্তি করে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। যদিও তার বিনিময়ে আমাকে টাকা দেবেন বলেছিলেন, কিন্তু আমি তাতে রাজি হইনি। তার কারণ ওই জমি বা পুকুর আমার পৈতৃক সম্পত্তি, তাই আমি সেটা বিক্রি করতে চাই না। তার জন্য জমিদার বাবু ও তার গুপ্তচর নিত্য আমায় শাসিয়েছিলেন যে আমার ক্ষতি তারা করেই ছাড়বে, কিন্তু আমি নিশ্চিত এই ক্ষতি ওনারাই করেছেন। সব বেয়াদব! প্রমাণ না নিয়ে তুমি গ্রামের প্রবীণ জমিদারের নামে নালিশ করতে এসেছ, যার নামে বাঘে গরুতে এক খাটে জল খায়। তোমার তো সাহস কম নয় দেখছি। এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও বলছি, নয়তো পেয়াদা ডেকে তোমাকে মারতে বাধ্য হব। হারান চাষি অপমানিত হয়ে বাড়ি ফিরে চলে এলো। তার স্ত্রীকে বলল, বুঝলে তো গিন্নি, এভাবে কিছুই হবে না। আমরা যত যাই করি না কেন, আমাদের পাশে গ্রামের মোড়ল কোনো দিনই দাঁড়াবে না। এই যুগে, এই জগতে, এই সমাজে যারা প্রতিপাতিত তাদেরই একমাত্র সঠিক বিচার হয়, বুঝলে? আর যারা আমাদের মতো গরিব, দরিদ্র, হতভাগা, তাদের কপালে জোটে ঝাঁটা, লাথি, অবহেলা, অবিচার, অপমান। তবে যাই হোক, আমি এই প্রাণ থাকতে আমার সম্পত্তি কাউকে ছিনিয়ে নিতে দেব না, কেউ পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। এরপর গ্রামের মোড়লের সামনে জমিদার বাবুকে হেনস্থা করার জন্য জমিদার বাবু হারান চাষির ওপর রাগে ক্ষোভে ফেটে পড়ল, আরো অন্যায় অত্যাচার শুরু করলো তার উপর। আর এইভাবে হারান চাষি সমস্ত অন্যায় সহ্য করতে করতেই তার জীবনের বেশ কয়েকটা মাস কাটিয়ে দিল। গিন্নি, আমি চাষের কিছু কাজের জন্য পাশের গ্রামে যাচ্ছি, হয়তো আজ আর ফিরতে পারবো না, কাল সকালেই চলে আসবো। ঠিক আছে, তুমি সাবধানে যেও তবে, কেমন? তবে তুমি কিন্তু মেয়েকে সাবধানে রেখো, জানোই তো আমাদের এখন কেমন অবস্থা চলছে। আরে তুমি অত চিন্তা করো না তো, আমি আছি তো, সব সামলে নাও, বিশ্বাসটা রাখো। চাষি এই বলে সেদিন বেলায় রওনা দিল পাশের গ্রামে। কিন্তু এদিকে যখন কোনোভাবেই হারান চাষিকে দমানো গেল না, একদিন রাতে জমিদার ও নিত্য পরিকল্পনা করে হারান চাষির ঘরে আগুন লাগিয়ে দিল। ঘরের ভিতরে সেই রাতে সরলা দেবী ও তার কন্যা ঘুমোচ্ছিল, আর হারান চাষি বিশেষ কিছু কাজের জন্য পাশের গ্রামে গিয়েছিল। যদিও সেই খবর জমিদারের কাছে ছিল না, তাই জমিদার ওই তিনজনের প্রাণ শেষ করে সমস্ত সম্পত্তি হাতানোর পরিকল্পনা করেছিল। যখন ঘুম ভাঙে ও সবটা বুঝতে পারে, তখন দেখে চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। সে চিৎকার করে বলে, আগুন আগুন লেগেছে, আগুন! কে কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও! আমি আমার মেয়েকে পুড়ে ছাই হয়ে যাব, বাঁচাও, বাঁচাও আমাদের! সেই ঘর থেকে বেরোনোর তারা আপ্রাণ চেষ্টা করলেও বেরোতে পারেনি। চেঁচিয়ে গলা ফাটালেও কারো সারা শব্দ পাওয়া যায়নি। তাই শেষমেশ তাদের ওই ঘরেই প্রাণ নাশ হলো। কিন্তু সরলা দেবী ও কন্যা রিমঝিম আগুনে পুড়ে মারা গেলেও মারা যায়নি হারান চাষি। পরের দিন হারান চাষি পাশের গ্রাম থেকে বাড়ি ফিরে এসে জানতে পারে বাড়িতে কোনোভাবে আগুন লেগে গিয়েছিল। সরলা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকার ফলে সহজে তা বুঝতে পারেনি। চাষি ফিরে আসার পর এই ঘটনা দেখে এত বড় শোক মেনে নিতে পারল না।
সে তার স্ত্রী মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকে মুহ্যমান হয়ে পড়ল। আর কিছুদিনের মধ্যেই সে পাগল হয়ে গেল। কি করছে, কেন করছে, সে কিছুই সঠিকভাবে ভাবনা চিন্তা করতে পারছে না। শুধু তার মাথায় একটাই কথা ঘুরছে, এর প্রতিশোধ সে নেবেই, যেভাবেই হোক এর প্রতিশোধ সে নেবে। আসলে এবারও চাষি খুব সহজেই বুঝতে পারে এই কাজ কে করেছে, কিন্তু কার কাছে সে বিচার চাইবে। তাই সে মনে মনে ভাবে, না 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 না, মোড়লের কাছে বিচার চাইতে গেলে আবারও প্রমাণ না থাকায় মোড়ল আবার আমায় অপমানিত করবে। আমার সুবিচার হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এবার আমি বিচার চাইতে যাওয়ার বোকামিটা করব না। এবার যা করব আমি একাই করব। এই ভেবেই সে একদিন রাত্রে জমিদারের বাড়ির ধানের গোলাগুলোতে আগুন লাগিয়ে পালিয়ে যায় নদীর তীরে। আর সেই নদীর তীরে গিয়ে নিজের স্ত্রী ও মেয়ের সংস্পর্শে যাওয়ার জন্য স্বর্গবাস করতে চায়। তাই সে আর কিচ্ছু না ভেবে জলে ঝাঁপ দিয়ে দেয়। সেই সময় নদীতে জোয়ার থাকায় সে সহজেই বাঁচতে না পেরে শ্বাস হারিয়ে প্রাণ ত্যাগ করে। এদিকে ভাগ্যক্রমে জমিদার ও তার স্ত্রী পুত্র কোনো রকমে বেঁচে যায়, কিন্তু বাঁচে না তার বাড়ির কিছুটা অংশ ও ধানের গোলা। সব পুড়ে ছাই হয়ে যায় নিমেষের মধ্যেই। জমিদারের স্ত্রী মাধবী তখন কাঁদতে কাঁদতে জমিদারকে দোষারোপ করতে থাকে। আমার কি সর্বনাশ হলো গো! এসব 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 যে তোমার পাপের ফল। তুমি তুমি সবার ক্ষতি করছো, আর ভগবান তোমার ক্ষতি করবে না তা কি কখনো হয়? কতবার বারবার মানা করেছি এভাবে ভালো মানুষের মুখোশ পরে না লোক ঠকাতে, কিন্তু তুমি। চুপ করো তো তুমি, একদম চুপ। আমি ভেবে কুল কিনারা পাচ্ছি না, এত বড় সাহস কার হলো? আর তুমি, কার এত বড় সাহস হতে পারে যে সে আমার বাড়িতে আগুন লাগিয়ে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে? কর্তামশাই, আমার যতদূর মনে হয় এ ওই হারান চাষিরই কাজ। আসলে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, ঠিক বলেছ রাম, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। তবে এটাই যদি সত্যি হয় তাহলে এবার আমি ওকে প্রাণেই মেরে ফেলবো। আবার আমরা চারজনে যে সুস্থ আছি এটাই কি অনেক নয়? ভারী খোলা আমরা আবার তৈরি করে নেব, কিন্তু দোহাই তোমার, তুমি আর কারোর প্রাণনাশ করো না দয়া করে। তার পরের দিন জমিদার দীননাথ খবর পায় গত রাতেই হারান চাষি আত্মহত্যা করেছে নদীর জলে। সে শুনে কিছুটা ব্যঙ্গ বিদ্রুপ সহ হেসে বললেন, বুঝলে নিত্য, যে আমার প্রাণনাশ করতে এসেছিল সে নিজেই এখন স্বইচ্ছায় প্রাণনাশ করেছে। কর্তাবাবু, আপনারই তো ভালো হলো, আপনাকে আর চুঁচো মেরে হাত বন্ধ করতে হলো না। এরপর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। নতুন বাড়ি হলো, ধানের গোলা হলো, মানুষকে ঠকিয়ে উন্নতি আরো দ্বিগুণ করল জমিদার দীননাথ চ্যাটার্জি। তার ছেলে সুকুমার আস্তে আস্তে বড় হয়ে উঠল। তখন তার বয়স প্রায় 16। এক অমাবস্যার সন্ধ্যায় সেই সুকুমার তার 2 বন্ধুর সাথে নদীর পাড়ে আড্ডা দিতে যায়। আড্ডা দিয়ে বাড়ি ফেরে বেশ রাত্রে। সেই রাত থেকেই ঘটে সুকুমারের মধ্যে আমূল পরিবর্তন। হঠাৎ করেই সে তার বাবাকে অমান্য, অপমান, ঘৃণা করতে শুরু করে। রাতে খাবার টেবিলে
তার মা অর্থাৎ দীননাথের স্ত্রী মাধবী খাবার দিলে সেই খাবার উল্টে দিয়ে সুকুমার বলে, আমি খাবো না এই খাবার। বাবার অনৈতিকভাবে লোক ঠকানো অর্থে আমি অন্ন গ্রহণ করব না। এই কথা শুনে মাধবী ও দীননাথ বড়ই অবাক হয়ে যায়। যে ছেলে বাবা মা বলতে অজ্ঞান ছিল, সেই ছেলে কিনা বাবা মার বিপক্ষে চলেছে। এইভাবে আরও বেশ কিছুদিন চলে যায়, কিন্তু সুকুমারের জীবন স্বাভাবিকের বদলে আরও অস্বাভাবিক হয়ে ওঠে। সে পাগলের মতো আচরণ করতে থাকে। খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় তার। এই অল্প সময়ের মধ্যেই হৃদপুষ্ট ছেলেটা জরাজীর্ণ শরীরে পরিবর্তন হয়। এছাড়াও সে নিজের মনে আবোল তাবোল বকতে থাকে। কারোর সাথেই কথা বলে না, নিজেই একা ঘরে গুম মেরে বসে থাকে। একদিন জমিদারের খাস লোক রামু কাঠ কুড়োতে বাগানে এসেছিল। সে দেখে সুকুমার বাগানে দাঁড়িয়ে গাছের ডালে আঁকি বুকি কাটছিল আর নিজের মনে কি যেন বিড়বিড় করছিল। তবে ঠিক কি বলছিল তা স্পষ্টভাবে বোঝা না গেলেও কিঞ্চিত বোঝা গেল। সুকুমার বলছিল, আমি শেষ করে দেব তোদের সবাইকে, কাউকে ছাড়বো না, কাউকে না। এমন সময় রামু সুকুমারের কাছে এসে বলে, ও দাদাবাবু, তুমি এখানে এখন এই ভর সন্ধ্যেবেলা এখানে দাঁড়িয়ে কি করছো? আজ অমাবস্যার রাত, এই রাতে বাইরে থাকাটা যে ভালো নয়। তুমি বরং ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও। রামুর কথাটা শেষ হতেই সুকুমার রামুর দিকে ঘুরে দাঁড়ায়। তখন সুকুমারের শরীরে আমূল পরিবর্তন, যা রামু কোনো দিন কাউকে এমন অবস্থায় দেখেনি। সুকুমারের ফ্যাকাশে মুখে ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। চোখের মণি দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। সেই দুটো চোখ থেকে আগুনের শিখার মতো ধোঁয়া বেরুচ্ছে। এমন সময় সুকুমার বলে ওঠে, কি কি বললি? আমার জীবন, ঘর বাড়ি সংসার শেষ করে দিয়ে এখন আমায় বলছিস ঘরে গিয়ে বিশ্রাম নিতে? কে তুই? তুই কে? এত বড় সাহস তোর? সুকুমারের কথা শুনে ওর শারীরিক অবস্থা দেখে রামু ভীষণ ভয় পেয়ে যায়। তার হাত পা কাঁপতে থাকে, গলা থেকে কোনো শব্দ বেরোয় না, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। সেখান থেকে কোনো প্রকার দৌড়ে পালিয়ে জমিদার মশাইকে ডাকতে যায় রামু। জমিদার মশাই তখন ছেলের খোঁজেই বাগানের দিকে আসছিলেন। রামুকে পাগলের মতন ছুটতে দেখে জমিদার বললেন, আরে রামু, কি করছোটা কি? আর একটু হলে তো ধাক্কা খেতাম। আরে দেখে চলাফেরা করতে পারো না? তা কি এমন রাজকার্য আছে তোমার যে এমনভাবে দৌড়াচ্ছ? না, আসলে দাদাবাবু। দাদাবাবু কি? আরে দাদাবাবু কি বলো? ওই যে ওখানে বকুল গাছের নিচে। রামু কথাটা বলতে যাবে, ঠিক সেই সময় সুকুমার জমিদার মশাইয়ের সামনে এসে উপস্থিত হয়। রামু পেছনে ঘুরে তাকিয়ে দেখে সুকুমার আগের মতোই স্বাভাবিক অবস্থায় আছে। এই দেখে রামু আর কিছু জমিদার মশাইকে বলার সাহস পায় না। তবে রামুর খুব কাছের বন্ধু ছিল নিত্য, তাই পরে নিত্যকে সব কিছু খুলে বলে রামু। তারপর একদিন নিত্য ও রামু সাহস নিয়ে জমিদার বাবুকে সেই দিনের সব ঘটনা বলে। জমিদার মশাই প্রথমে বিশ্বাস করতে না চাইলেও সুকুমারের এমন আমূল পরিবর্তন তাকে বিশ্বাস করতে বাধ্য করে। নিত্য এই সমস্যার সমাধানের জন্য জমিদার মশাইকে বললেন, বাবু, আপনি যদি আজ্ঞা করেন তবে আমরা একটা কথা বলতে পারি। হ্যাঁ, বলো, কি বলবে? না মানে আসলে দাদাবাবুকে দেখে
আমাদের দুজনেরই একটা কথা মনে হলো জমিদার মশাই। জানি না সেটা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কি না, তবে এটাই সত্যি। তা আমরা বেশ ভালোভাবে বুঝতে পারছি জমিদার মশাই। সুকুমারকে দেখে তোমাদের কি এমন মনে হয়েছে শুনি? কর্তাবাবু, আমাদের যতদূর মনে হয় ওই সুকুমারের কোনো অশরীরী আত্মা বাসা তৈরি করেছে, যে আত্মা ধীরে ধীরে সুকুমারকে শেষ করে দিচ্ছে। তাই হয়তো সুকুমারের এমন মানসিক অবস্থা বা শারীরিক পরিণতি। কি বলছো কি তোমরা? তাহলে এখন উপায়? কর্তাবাবু, আমার চেনাশোনা একজন তান্ত্রিক আছেন, যিনি এরকম ভূত প্রেত আত্মার বিনাশ করেন। আপনি যদি আজ্ঞা করেন তবে আমি সেই তান্ত্রিকের সাথে আপনার যোগাযোগ করিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তাড়াতাড়ি যাও, আমি যোগাযোগ করতে প্রস্তুত। তুমি যত শীঘ্রই সম্ভব সেই তান্ত্রিককে আমার বাড়িতে আনার চেষ্টা করো। যাও, তাড়াতাড়ি যাও। এরই মধ্যে ঘটে যায় আরও একটি অদ্ভুত ঘটনা। সেদিন ভরা পূর্ণিমার কোটা চলছে, রাত প্রায় 12টা। জমিদার মশাই ও মাধবী দেবী একটি কক্ষে ঘুমোচ্ছিলেন, আর তাদের ঠিক পাশের কক্ষেই ছিল সুকুমার। বিভৎস গরমে মাধবী দেবী বাইরের ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য মাঝরাত্রে ছাদে উঠে কিছুটা সময় কাটাবে বলে মনস্থির করে। ছাদে উঠে মাধবী দেবী দেখেন ছাদের কার্নিশে এক পা করে হেঁটে চলেছে সুকুমার। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো সুকুমারের দেহে পড়েছে। মাধবী দেবী ভীষণ ভয় পেয়ে সুকুমারের দিকে ছুটে যায়, তাকে বলে, সুকু, কি করছিস কি তুই? পড়ে যাবি তো এক্ষুনি। নাম বলছে তুই, নাম, এক্ষুনি নাম। মাধবী দেবীর বলা মাত্রই সুকুমার কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেয়। মাধবী দেবী তার ছেলেকে বাঁচানোর জন্য দৌড়ে যায় জমিদার মশাইকে ডাকতে। জমিদার মশাই তখনও ঘুমোচ্ছিলেন, কিন্তু গিয়ে দেখে এক আশ্চর্য ঘটনা। সুকুমার তার বাবা অর্থাৎ জমিদার মশাইয়ের ঠিক পাশে শুয়েই অচেতন হয়ে ঘুমোচ্ছে। মাধবী দেবী নিঃশব্দে সুকুমারের গায়ে হাত বুলিয়ে কপালে একটা স্নেহের চুম্বন দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে বাগানে চলে যায়। তারপর মাধবী দেবী কয়েকবার জমিদার মশাইকে বলতে গিয়েও সাহস করে আর এই ঘটনাগুলো বলতে পারেনি। এরপর 2 দিনের মধ্যেই জমিদারের কথা মতন রামু ও নিত্য একসাথে সেই তান্ত্রিকের খোঁজ করে নিয়ে আসে জমিদার বাড়িতে। জমিদার সেই তান্ত্রিকের পরিচয় জানতে চাইলে সেই তান্ত্রিক বলেন, আমি তারাপদ চক্রবর্তী, ওরফে তারাপদ তান্ত্রিক। আমার গুরু মধুসুন্দরী দেবীর কৃপায় ও বিশেষ কৌশলে বিগত 30 বছর তপস্যার ফলে আমি বর্তমানে 15 বছর তান্ত্রিকতার সাধনে ফল লাভ করেছি। বাহ, বেশ ভালো। আপনার এত বছরের অভিজ্ঞতা বিফল হবে না। আপনি আমার ছেলেটাকে দেখুন ঠাকুরমশাই, আমার ছেলেটার প্রাণ বাঁচান। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। হ্যাঁ, আমি নিত্য আর রামুর মুখ থেকে সমস্ত কিছুই শুনেছি। তবে শুনে যা বুঝলাম তা হলো এক অশরীরী আত্মা আপনার ছেলের দেহে বাস করেছে, যে আত্মা এই পরিবারের সাথেই জড়িত ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কিন্তু সে কে? সেই আত্মা কে সেটা জানার জন্যই একটি মহাযজ্ঞের আয়োজন করতে হবে। কাল ভরা পূর্ণিমার দিন, এই ভরা পূর্ণিমার রাতেই হবে সেই আত্মার মুক্তিনাশ। আপনি মহাযজ্ঞের আয়োজন করুন। তান্ত্রিকের কথা মতন জমিদার মশাই মহাযজ্ঞের আয়োজন করলেন। পূর্ণিমার রাত, চারিদিক আলোয় আলোকিত থাকার কথা, কিন্তু তার বদলে আকাশে ঘন মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিক।
সেই সময়ে সুকুমারের ঘরে মহাযজ্ঞ শুরু হলো। সেখানে উপস্থিত ছিলেন ঠাকুর মশাই, জমিদার দীননাথ চ্যাটার্জি এবং তার স্ত্রী মাধবী ও পুত্র সুকুমার। নিস্তব্ধ ঘরে ঠাকুর মশাই যজ্ঞের আগুনে ঘি ও বেলপাতা দেওয়ায় চড়চড়িয়ে আগুন জ্বলতে শুরু করল। আগুনের শিখা যেন পাহাড় পর্বত শৃঙ্গ চূড়ার ছোঁয়ার সান্নিধ্যে পৌঁছে গেছে। ঠাকুর মশাই একটি সুপারি নিয়ে সেটিকে বিশেষ মন্ত্র দ্বারা আচ্ছাদিত করে সুকুমারের দিকে ছুঁড়ে যেই না দিল, অমনি সুকুমার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর মাটিতে লুটিয়ে পড়ে থাকা দেহ থেকে একটা অবয়ব ছায়া মূর্তিকে সম্মুখে আসার জন্য আরো একটি সুপারিকে ঠাকুর মশাই ঘিতে ডুবিয়ে আগুনে ফেলে মন্ত্র জপ শুরু করতে লাগলো। তারপরেই একটি প্রেতাত্মা ঠাকুর মশাইয়ের সম্মুখে ধরা দিল। ঠিক তখনই শুরু হয় অশুভ শক্তির সাথে শুভ শক্তির লড়াই। শোন মূর্খ, তুই হাজার চেষ্টা করলেও আমায় দমন করতে পারবি না। তাই তুই নিজেকে নত করে নিজের পরিচয় দে, এতে তোরই মঙ্গল হবে। কিন্তু ঠাকুর মশাইয়ের আদেশ সেই ছায়া মূর্তি মান্য করল না। তাই তখন বাধ্য হয়েই ঠাকুর মশাই তার নিজের ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে। ঠাকুর মশাইয়ের কাছে একটি ত্রিশূল সর্বদা থাকে। সেই ত্রিশূলের একটি আশ্চর্য ও অলৌকিক ক্ষমতা আছে, যা মধুসুন্দরী দেবীর বিশেষ কৌশলে আচ্ছাদিত ও ঠাকুর মশাইয়ের কিছু বিশেষ মন্ত্র দ্বারা শুধিত। সেই ত্রিশূলের শীর্ণ চূড়াটি ঠাকুর মশাই নিজের বক্ষে স্পর্শ করে সমস্ত ক্ষমতা নিজের শরীরে ধারণ করলেন। সেই ক্ষমতার সাথে পেরে ওঠে না প্রেতাত্মাটি। তখন যুদ্ধে পরাজিত হয় সেই আত্মা এবং জয়ী হন ঠাকুর মশাই। তারপর ঠাকুর মশাই বললেন, তাহলে পরাজিত হলি তো? শোন, শুভ শক্তির কাছে অশুভ শক্তি সর্বদা পরাজিত হয়, এটাই বাস্তব সত্য। না না না, হয় না। যদি সত্যের জয় হতো তাহলে সেদিন মিথ্যের কাছে সত্য হেরে যেত না। সেদিন ঠিক কি হয়েছিল? কে তুই? কেন সুকুমারের আত্মার মধ্যে বাস করছিস? কি চাস তুই? বল আমায়, বল বলছি, বল। আমি এই গ্রামেরই এক চাষি, নাম হারান চাষি। হারান হারান হারান, তুমি তুমি আমার ছেলের এত বড় ক্ষতি কেন করছো? কোন সাহসে? আপনি সত্যি জানেন না জমিদার মশাই, ঠিক কেন আমি? দীননাথ জানলেও আমি জানি না। তাই তুমি আমায় বলো, কেন তুমি সুকুমারকে মেরে ফেলতে চাও? সেদিন ঠিক কি হয়েছিল? সেই প্রেতাত্মা হরফে হারান চাষি তান্ত্রিকের কথা মতো সমস্ত প্রশ্নের উত্তর দেয়। প্রথম থেকে শেষ অবধি জমিদার তার সাথে ও গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে ঠিক কি কি অন্যায় অত্যাচার করেছে সেই সমস্ত কিছু খুলে বলে। হারান চাষির থেকে জোর করে তার সমস্ত সম্পত্তি আদায় করার চেষ্টা, সম্পত্তি আদায় না করতে পেরে তাকে শাসানো এবং শেষে তার বাড়িতে আগুন লাগিয়ে
চাষি ও তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলার পরিকল্পনা করা, সেই পরিকল্পনা সফল হওয়া এবং সমস্ত কিছুই সেই আত্মা বলে। তারপর তার নিজের আত্মহত্যার কথা বলে। দেখো হারান চাষি, আমি মানছি দীননাথ তোমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু তুমি প্রতিশোধ নিতে গিয়ে যে অন্যায় করেছ তাতে দীননাথের মতো তুমিও সমান দোষে দোষী। প্রতিশোধ নেওয়া মানে কারোর জীবন শেষ করা তা কিন্তু নয়। তাহলে তোমার আর দীননাথের মধ্যে পার্থক্য কোথায় রইল বলো তো হারান চাষি? তোমাকে অন্যায় ভাবে ঠকিয়েছে দীননাথ, আমি তা মানছি। তার পাপের ফল সে ঠিক একদিন না একদিন পেত। মনে রেখো, ভগবান ঠিকই আছেন, তিনি সত্যের বিচার সর্বদাই সঠিক করেন, কিন্তু আমরা ততদিন অব্দি ধৈর্য ধরে রাখতে পারি না। এটাই যে আমাদের বড় দোষ। আর তুমিও সেই দোষেই দোষী সাব্যস্ত হলে। তুমি একটু ধৈর্য ধরতে পারতে, দেখতে এই এত বড় অন্যায়ের শাস্তি সঠিক বিচারী দীননাথ পেত। আমার ভুল হয়েছে, আমি তা বুঝতে পারছি, কিন্তু এখনো যে জমিদার বাবু একইভাবে অন্যায় অত্যাচার করে চলেছেন সাধারণ মানুষের ওপর, বিশ্বাসের সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে চলেছেন, এর বিচার কি করে হবে তা আপনি বলে দিন ঠাকুর মশাই, আপনি বলে দিন। আমি বড়ই ভুল করেছি, ভীষণ অন্যায় করেছি আমি। এই অন্যায় আমি আর সারা জীবনে কখনো করব না। আমি আমার সমস্ত ভুল এবং অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমায় বলে দাও সেই প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব। তোমার কথা আমি রাখবো, শুধু তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও, আমার ছেলেকে মুক্তি দাও তুমি। আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, তুমি আমায় দয়া করো হারান, আমায় দয়া করো। আপনার জীবনের সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত তখনই হবে যখন আপনি যে সমস্ত নিরীহ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি আদায় করেছেন অন্যায়ভাবে, এবং যাদের সাথে অত্যাচার করেছেন তাদের কাছে ক্ষমা চাইবেন ও যে সমস্ত সম্পত্তি তাদের প্রাপ্ত তাদের আইনি মতে সবটা ফিরিয়ে দেবেন। তখনই পূর্ণ হবে আপনার পাপের প্রায়শ্চিত্ত। কি দীননাথ, আপনি হারান চাষির শর্তে রাজি তো? আমি জানি না উনি বাবা হিসেবে ঠিক কি করবেন, তবে উনি যদি পিছিয়ে আসেন, আমি মা হিসেবে কথা দিচ্ছি আমি সব করতে রাজি আছি। শুধু তুমি আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিও না হারান চাষি, কেড়ে নিও না। আমি রাজি, আমি কথা দিচ্ছি, আমি সবার সমস্ত প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দেব, আর কোনো দিন আমি কারো ক্ষতি করব না। এই শুভক্ষণের সাক্ষী হয়ে থাকবো। তোমার আত্মার শান্তি কামনার জন্য সামনের এক পূর্ণিমার দিন আমি শান্তি সস্তায়নের ব্যবস্থা করব। সেদিনই হবে দীননাথের পাপের প্রায়শ্চিত্ত। আমার স্ত্রী, কন্যা ও আমি তিনজনেই কালী মায়ের দীক্ষায় দীক্ষিত ছিলাম। আমার স্ত্রী কালী মায়ের ভক্ত থাকায় তার ইচ্ছা ছিল আমাদের বাড়িতে একটি কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করার। তাই আমার স্ত্রীর ইচ্ছা যদি আপনি পূরণ করেন, তাতেই ওর আত্মার শান্তি হবে। আমি কথা দিচ্ছি, তোমার জমিতে আমি নিজে কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজো করব, আর এই পুজোর সমস্ত দায় দায়িত্ব থাকবে আমার স্ত্রীর। হ্যাঁ, আমি এই সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম। বেশ, তবে তাই হোক। বেশ, তবে আমিও কথা দিলাম এই শুভক্ষণের মুহূর্ত থেকেই আমি সুকুমারের দেহ থেকে 100 কোটি দূরে চলে যাব। আমি ওর কোনো ক্ষতি করব না,
তুমি ভালো থেকো, আবারও এমন ভালো মানুষ হয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে জন্মগ্রহণ করবো পরজন্মে, এই আশীর্বাদ করি আমি। তারপর সেই আত্মা শূন্যে মিলিয়ে যায় ও সুকুমার জ্ঞান ফিরে পায়। যদিও সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তবে তার বাবা মার প্রতি ভালোবাসা ও সম্মান ফিরে আসে তার হৃদয়ে। দেখতে দেখতে আরো 7-8 দিন কেটে গেল। মন্দির প্রতিষ্ঠানের কাজ প্রায় শেষের পথে। জমিদার দীননাথ তান্ত্রিকের কথা মতন পরের পূর্ণিমার দিন শান্তি সস্তায়নের ব্যবস্থা করলেন। সেই সস্তায়নে জমিদার শাস্ত্রপাঠ, আত্ম উপদেশ, বিদেহী আত্মার শান্তি কামনা, শ্রাদ্ধ, দান ধ্যান ও সবার সমস্ত প্রাপ্ত সম্পত্তি ফিরিয়ে দিয়ে নিজে করজোড়ে ক্ষমা চেয়ে ভালো কাজ সম্পন্ন করলেন তিনি। মন্দিরে যখন কালী মা প্রতিষ্ঠিত হন, চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, প্রদীপের শিখা জ্বলে উঠেছে, শঙ্খধ্বনি উলুধ্বনির বিরাজমান। ঠিক তখনই আকাশ ঘিরে ঘন কালো মেঘ সরে গিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে গেল চারিদিক। বুঝলেন দীননাথ, দেখবেন আপনার ছেলে সুকুমার এবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সমস্ত বিপদ কেটে গেছে আপনার। এই চাঁদের আলো তারই ইঙ্গিত জানিয়ে দিচ্ছে যে হারান চাষি ও তার স্ত্রী সন্তানের আত্মা শান্তি পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই। আমার ছেলের প্রাণ আমি ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আশীর্বাদ করি তোমরা সুখে শান্তিতে সুস্থভাবে বেঁচে থাকো। আর হ্যাঁ দীননাথ, তোমার দেওয়া কথা তুমি মনে রেখো, কিন্তু আমি আসি তবে, আমার কাজ শেষ। এই বলে তান্ত্রিক চলে যান তার নিজের দেশে। আস্তে আস্তে সুকুমারও সুস্থ হয়ে ওঠে ও সাধারণভাবেই আগের মতন জীবনযাপন করতে শুরু করে। এছাড়াও দীননাথ তার দেওয়া কথা মনে রেখে হারান চাষির আদেশ পালন করেন সারা জীবন। ধীরে ধীরে গ্রামের উন্নতি করেন তিনি। এভাবেই গ্রামের প্রতিটা মানুষের কাছে হারিয়ে যাওয়া সম্মান ফেরত পান জমিদার দীননাথ চ্যাটার্জি। এতক্ষণ আপনারা শুনছিলেন হারান চাষির বিপদ। আজকের গল্প পাঠে জমিদার, হারান চাষি এবং রামুর চরিত্রে আমি প্রিয়াংশু, মোড়ল ও নিত্যর চরিত্রে সমীর, তান্ত্রিকের চরিত্রে শঙ্খদ্বীপ, সুকুমারের চরিত্রে অর্জুন, সরলা দেবীর চরিত্রে নিকিতা, মাধবী দেবীর চরিত্রে মধুরিমা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও ভৌতিক গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারে ভূতচক্র অডিও স্টোরিজ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।